Yes, we have received the request and this request is being examined. ঘৃণিত খুনি বা স্বৈরাচারী একজন মহিলার কি করুণ পরিণতি, কিন্তু আমি দেখি ভিন্নভাবে। সেটা হলো আমার পিছনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, সেটা ভারতে শুরু হয়েছে শেখ হাসিনাকে বিতাড়নের আন্দোলন বা উদ্যোগ। এখন ভারত বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে বিবেচনা করছে ভারত, পর্যালোচনা করছে ভারত। ভারত চিন্তা করছে কিভাবে দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে। বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ভারত তুলে দেওয়ার ব্যাপারে অনেকটাই এগ্রি বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে, এমনটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য বুধবার এক সংবাদ সম্মেলনে জানান। আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে। বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে। ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে। জনাব তারেক রহমান গত 16 বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান, আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি, আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোনোদিন আপনারা দেখেছেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে। বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে। ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে। জনাব তারেক রহমান গত 16 বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান, আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি, আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোনোদিন আপনারা দেখেছেন? দেখেন নাই। ওই দলের নীতি নির্ধারককে জানেন? তারেক রহমানের ড্রাইভার সানি। ওই দলের নীতি নির্ধারককে জানেন? খসরু। ওই দলের নীতি নির্ধারককে জানেন? রবিউল নয়ন, যে 2 দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলার সমান। শুনেন সে কি বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিওলের ভাষিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। শুনেছেন? যেই তারেক রহমান গত 16 বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান 5 মিনিট কথা বলেছে, এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন? কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন। এর অর্থ কি জানেন? একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন। আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে। আপনার কি মনে হয় আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? আরে ভাই, জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই। ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। বিশ্বটা এখন অনেক ছোট, ইন্টারনেটের যুগ, সামাজিক মিডিয়ার যুগ। ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে, এটা পৃথিবীতে জানবে না কেউ। সবাই জেনে যাবে। আমি জানবো, আপনি জানবেন, ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে, ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে, সবাই জানবে। অর্থাৎ তারেক রহমান গত 16-17 বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান, একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল, ইউরোপিয়ান বা আমেরিকান কারোর সাথে, অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম বলকান, কারোর সাথে দেখা করে না। তার স্পেশাল এনভয় করেছে একটা লোককে, জাহিদ এফ সর্দার সাদিক, যেই লোক 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা বিএনপি কে হাসিনা আমলে কম্বলের নিচে ঢুকাইছে, গুয়ের মধ্যে ঢুকাইছে। সে হচ্ছে তাদের বৈদেশিক উপদেষ্টা, তারেক রহমানের খুব ঘনিষ্ঠ জন, ব্যারিস্টার সায়েমের বেড পার্টনার। কোন দিকে যাবেন? কোথায় যাবেন? এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন? ওই যে বেটা কইছে না, আমিও জানি তুমিও জানো তারেক রহমান পয়সার পাগল, আমিও জানি তুমিও জানো ফারুক সর্দার ভণ্ড, আমিও জানি তুমিও জানো
বিএনপি জঙ্গি, টিয়ার 3, এটা আমার কথা না, আমেরিকান পোর্ট চার্টারে লেখা আছে, আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এখানে পরিষ্কারভাবে লেখা আছে। হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত, প্রথম লাইন ছিল ইউরোপ এবং আমেরিকায় ইন্ডিয়া বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। আজকের সেপ্টেম্বর 12, 2025 as of today, তারেক রহমানের এবং বিএনপির লবিস্টের আর ফারুক সর্দারের মতো পাঁচাটা নেরিকুত্তার অভাব নাই, কিন্তু বিএনপি এখনো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের নাম আজও ঘোচাতে পারে নাই। এটা গেল একটা দিক। এবার আসেন, জিয়া রহমানের রাজনৈতিক আদর্শটা কি ছিল? প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজমের ব্যাখ্যা করতে গিয়ে জেমস উইলফোর্ড গার্নার, আধুনিক পৌরবিজ্ঞানের জনক, একটা কথা বলেছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি কমিটেড থাকে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে এবং একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয়, ওটার নাম দেশপ্রেম। এটা আমার কথা না, জেমস উইলফোর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে। এখন জিয়া রহমান যখন দল গঠন করে, উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল, আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন? যারা রাজনীতির নামে ভণ্ডামি করে, যারা রাজনীতির নামে দুর্নীতি করে, যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে, যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে, যারা দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয়, দেশের সাথে বেইমানি করে। জিয়া রহমান বলেছিলেন, I'll make politics difficult for those political leaders. কিন্তু জিয়া রহমানের এই কথাটাকে উল্টে দিচ্ছে বর্তমান বিএনপি এবং তারেক রহমান। জিয়া রহমান যখন সরকার গঠন করে, জিয়া রহমানকে কাটার অ্যাডমিনিস্ট্রেশনের এক ভদ্রলোক, তার নাম অ্যান্থনি লেক, অ্যান্থনি লেক জিয়া রহমানকে বলেছিল, হোয়াট ইজ ইউর আলটিমেট গোল? জিয়া রহমান বলছিলেন, by all sacrifice, utmost sacrifice, I have to keep the sovereignty of my land intact by all means. Anthony Lake হাসি দিয়া বলছিল, how about your biggest sacrifice of your lifetime? জিয়া বলছিলেন, even if I have to make the biggest sacrifice of my life, give up my life. That was জিয়া রহমান। জিয়া রহমান সাহেবকে প্রতি রাতে 5 বার 7 বার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য, স্যার রয় সামনে মারতে। বেচারা ঘুমাতেও পারে না। সেই জিয়া পরিবার বাংলাদেশে 2004-5 সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে। কেন জানেন? বরকতুল্লাহ ভুলুর মতো লোক, সায়েদ ইস্কান্দারের মতো লোক বলছে, পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইব। হাসিনাকে আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি, সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত, তার কবর বাংলাদেশের মাটিতে হবে। তার মধ্যে তুই ভারতে পচা জিনিস, পচা জায়গা গিয়ে মর। এই যে অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে যে বৈঠক, এই বৈঠকটা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কি খবর আছে? ইন্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকা মিলিয়ে আমরা যতটুকু আভাস পেয়েছি যে হাসিনার প্রসঙ্গটা এখানে এক্সক্লুসিভলি আলোচনা হয়েছে, বাংলাদেশ ফেরত চায় হাসিনাকে। তো আপনি তো খোঁজ খবর রাখছিলেন, আপনার কাছে কি খবর আছে বা এই বৈঠকের গুরুত্ব বা এই বৈঠকটা সম্পর্কে জানতে চাই। জি, প্রথম কথা এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি, যারা মালদ্বীপস আছে, ইন্ডিয়া তো অবশ্যই আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশের অংশ। তো এটা একটা ফর্মাল বৈঠক। আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা উপদেষ্টা যাওয়াটা যৌক্তিক কি না সেই প্রশ্ন করি, আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না। গত বছর 2024 নভেম্বরে আমরা যখন এই কনক্লেভের পার্ট হইলাম, তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল, তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব। তো আমরা সেটার অংশ। এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই 5টা দেশে, এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ গেছে। বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ 1, 2 নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে। সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি?
এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে। হাসিনার জিনিসটা কি দেখেন, আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম। হাসিনা একটা অডিও বার্তা ছিল, সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভীতু, তাদের কি সাহস নাই যে তারা এটার ইউনিট সরকারকে হটাই দিতে পারে না বা এই ধরনের জিনিস। তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম, বাট আমাদের দর্শকরা, আমরা তো আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা সেগুলোকে দেখি, এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার, সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না, আমাদের সাহস নাই। হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাথে 1971 সালের 25শে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছাই চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইয়াহিয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন, এবং আমাদের এই 24-এর 5ই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন, সেই সাহস আমাদের নাই, যদি সাহসে সেটা মাপকাঠি হয়। সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি, সেই তাদের সাহস কতটুকু, তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু, সেটা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি, যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির, সেটার পরে দেখেন আপনি যদি 2014 সালে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির যে আদেশটা হইল, তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা, তখন বাংলাদেশের 64 জেলার মধ্যে অলমোস্ট 38টা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে। 144 জন শাহাদাত বরণ করছিলেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে যেই অন্যায়ভাবে ফাঁসির মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে। আর এখানে আমরা এই নভেম্বরের 17 তারিখে হাসিনার আদেশ হলো, তারপর কয়জন মরছে, কয় জায়গায় বিক্ষোভ হয়েছে, অচল হয়ে গেছে, কিছুই হয় নাই কিন্তু। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধু আমি আপনি না বা বাংলাদেশের জনগণ না, ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে, এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে, সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না। হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। এই পরিস্থিতিতে যখন এই ইনভিটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য, মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং আমার সাথে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে কথা হচ্ছে, তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য। বাট প্রফেসর ইউনুস, আমি যতদূর জানি, উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজ হওয়ার, আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স, আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই। ভারতের সাথে আমার আপনার যে জায়গাটা অবস্থান, সেটা বাংলাদেশের সবাই যে আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে, সমতার ভিত্তিতে। তুমি আমার জন্য থ্রেট পোস্ট করবা, সাহস করবা না, আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করবো না। এই বার্তাটা যেহেতু আছে, সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে। এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন, সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে, এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে, এই ঘিরে যে দেশগুলো, তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশনের গুরুত্বপূর্ণ, সেটা একটা এক্সপেক্টেড। এর বাদে যেটা হয়েছে, যেটা নিয়ে পাবলিক কিউরিসিটি এবং কনসার্ন, হ্যাঁ, ভারতের এনএসএ অজিত দোভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে। এটা সত্যি, এটা অস্বীকার করবার কিছু নাই। এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে, সেই থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নেবেন, যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন। বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো, এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সেই অনুযায়ী, সেটা এক্সপেক্টেড। যদি না করো সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করবো না, বাট লুজার হবা ভারত, তোমরাই লুজার হবা। সেটা হচ্ছে কি, আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে, সেখানে আমাদের তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই, আমরা এখন নিজেদের মধ্যে চলতে পারবো ইনশাল্লাহ। তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য, দেন তোমাকেই হিসাব করতে হবে তুমি কাকে ছাড়বা, কাকে ধরবা। এবং আপনার একটা প্রোগ্রাম, আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে, সেটা কারেক্ট। অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল সেটা আমি বলবো মোর অর লেস ভেরি মাচ কারেক্ট। কারণ কি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুরটা অত্যন্ত নরম ছিল, এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে, আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই, মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সা পাইছিল, যেই একটা ইকোনমিক জোন পাইছিল, বিদ্যুৎ জ্বালানি প্রতি ক্ষেত্রে তাদের যে ব্যবসা ছিল, সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন। তো সেই পয়েন্টে তারা জানতে চাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে। আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আমরা চাই সমতা, এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো, এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে। আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি? হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যেই বক্তব্য রাখতেছে, তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে, সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট? তো সেই জিনিসে ভারত, আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি,
ভারত আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই যেই পালাই গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের, তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিবে, এটা আমরা আশা করতে পারি। এবং পুরা জিনিসটা, এবং আমি আশা করি না যে হাসিনার এক্সট্রাডিশনটা এই সরকারের আমলে হবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে। বাট আমাকে যদি কোনো ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, হাসিনা ইজ এ ডেড হর্স নাও। ওর ব্যাপারটা নিয়ে আমরা, ও শুধু ওর না, বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে, ও না আসলে চলবে না, এমন কোনো জিনিস হওয়া উচিত না। হাসিনাকে আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি, সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত, তার কবর বাংলাদেশের মাটিতে হবে। তার মধ্যে তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গিয়ে মর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার্তুমি করতে চায়, দে উইল বি লুজার, এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলো থাকবে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করবো নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত, পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে। বাট সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে, আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি, বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনই আলাপগুলো হয়েছে, আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন। তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেখান থেকে আবার শুরু করতে পারবে, রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে। তো আমি আপনার লিখিতের সঙ্গে একমত। ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারো পক্ষে বা বিপক্ষে না। যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে, মানে যারা আলোচনায় যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তারা যেন প্রপার লাইনে থাকেন, এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয়, কিছু কাজের সমালোচনা করতে হয়। এটা বলতে হয় যে আমাদের যে একটা, আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু, এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না, মানে অনেকেই অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন। তো সেই জায়গাটায় ভালো। এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোশিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে, তাহলে বেটার। নাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা সেটা পাবে না। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।